এসো মা, এসো। কতদিন ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আজ আমার ছোট ছেলেটা বিয়ে করে ঘরে ফিরলো। ঘরটা আজ আলোয় ফুটে গেল। হ্যাঁ মা, ওর নাম মিথিলা। ও শুধু তোমার ছোট ছেলের বউ নয়, ও অনেক পড়াশোনা জানাও মেয়ে। বিএ পাশ করেছে ও। প্রণাম নিন মা, আশীর্বাদ করুন যেন আমি এই বাড়ির মর্যাদা রক্ষা করতে পারি। বেঁচে থাকো মা। তোমার মতো গুণবতী মেয়ে এই বাড়িতে আসায় আমি খুব খুশি হয়েছি। ওসব বিয়ে পাশের গল্প আমাদের শোনাস না অভি। আমাদের এই চাষার সংসারে হাত পা চালিয়ে কাজ করতে হয়। এখানে কলম দিয়ে ভাত আসবে না। পড়াশোনা জানা মেয়ে কি আর গোবর ঘাঁটতে পারবে, নাকি উনুন ধরাতে পারবে? দাদা, এসব তুমি কি বলছো? মিথিলা তো তোমাদের সম্মান দিতেই এসেছে। ও শিক্ষিত বলে কি কাজ করতে পারবে না? মাত্র আজই ও আমাদের ঘরে এলো, আর তোমরা এভাবে বলছো ওকে? ওরে বাবারে, এখনই বইয়ের ওপর এত দরদ! দুদিন পর কি করবে? ও যখন বলবে বৌদি তোমার তো বুদ্ধি নেই, তুমি তো মূর্খ, তখন? আর মা, আপনি তো আহ্লাদে আটখানা হচ্ছেন, কিন্তু মনে রাখবেন বেশি শিক্ষিত মানুষ কিন্তু অহংকারী হয়। আমার মতো খাটাখাটনি করা মানুষের সাথে ওর কি আর মিলবে? দিদি ভাই, শিক্ষা তো মানুষকে নম্র হতে শেখায়, অহংকার করতে নয়। আমি পড়াশোনা করেছি যাতে জীবনটাকে সঠিকভাবে বুঝতে পারি। আপনাদের সেবা করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। থাক থাক, আর অত জ্ঞান দিতে হবে না। বাড়িতে আসতে না আসতেই মুখে এত কথা। বাকি দিন তো পড়েই আসে। চলো রমেশ, চলো এখান থেকে। তুমি কিছু মনে করো না মা, ওদের স্বভাবটা একটু রুক্ষ। পরে সব ঠিক হয়ে যাবে, দেখো। আপনি চিন্তা করবেন না মা, আমি ধৈর্যও ধরতে জানি মা। কি গো রাধা, কি হয়েছে? এমন করে রাগে ফুঁসছো কেন? মালতী দি, দেখলে তো আমাদের কপালটাই মন্দ, নয়তো এমন আপদ কি করে জুটলো কপালে। কেন গো, কি হয়েছে? তোমার ওই শিক্ষিত জায়ের কথা বলছো নাকি? পাড়ায় তো টিটি পড়ে গেছে। সবাই বলছে অভি নাকি মস্ত বড় বিদ্বান মেয়েকে ঘরে এনেছে। আরে ধুর ধুর, বিদ্যার না সাই। আজ সকালে তাকে বললাম উনুনটা একটু ধরিয়ে দাও, সে তো দেখি দেশলাই কাঠি জ্বালিয়ে আগুনে সেখান থেকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি দেখছো? সে আমায় বলল, দিদি ভাই, অক্সিজেনের অভাবে আগুন ঠিক মতো জ্বলছে না। বলো দেখি কেমন অলক্ষণে কথা! উনুন ধরাতে অক্সিজেন লাগে নাকি খড়ি লাগে? অক্সিজেন? ওটা আবার কি জিনিস? ওসব বইয়ের কথা দিয়ে কি আর হাড়ি চলবে? শিক্ষিত মেয়েদের ওই একই দোষ, কাজের চেয়ে কথা বেশি বলে। এই যে আমি এতকাল ধরে চাষবাস করছি, কখনো তো অক্সিজেন দিয়ে ফসলে ফলালাম না। রমেশকে বলো রাধা, শাসন না করলে পরে কিন্তু এই ছোটসা তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। তোমরা সে ভয় পেও না, মনে মনে এমন একটা ফোন দিয়েতেছি না, পড়াশোনা করেছে তো কি হয়েছে? আমি প্রতিজ্ঞা করছি তার ওই বিয়ে পাশের গুমর আমি কয়েকদিনের মধ্যেই মাটিতে মিশিয়ে দেব। এমন সব নিষ্কাজ তাকে দিয়ে করাবো যে পড়াশোনার কথা ভুলেই যাবে। কি করবে কি শুনি? কাল থেকে তাকে দিয়ে সারা বাড়ির ঘুঁটে দেওয়াবো, গোয়ালঘর পরিষ্কার করাবো, আর বাসনও মাজাবো। দেখি তার বিদ্যে তাকে এই নোংরা কাজ থেকে বাঁচাতে পারে কিনা। তার ওই নরম হাত যখন গোবর আর ছাই খাটবে, তখনও বুঝবে শিক্ষা বড় নাকি ঘরের কাজ। সাব্বাস রাধা, তবেই না তুমি রমেশের সুযোগ্য স্ত্রী। পড়াশোনা জানা মেয়েদের একটু শিক্ষা দেওয়া দরকার, এরা গ্রামে এলে বেশি পণ্ডিতি দেখায়। আমিও বুঝিয়ে দেব, এ বাড়িতে থাকতে হলে আমার পায়ের তলাই থাকতে হবে। তার কলম চালানোর হাত দিয়ে আমি তার মেঝের তলা মোছাবো। সত্যি রাধা, তোমার বুদ্ধি আছে বটে।
কি হলো মেম সাহেব? ওইটুকু বাসন মাজতেই কি হাঁপিয়ে উঠলেন? পড়াশোনা করার সময় তো খুব লম্বা লম্বা কলম চালিয়েছেন, এখন একটু সাই ঘষতেই হাতে ব্যথা করছে নাকি? না দিদি ভাই, আমি তো কাজ করছি। কাজ করতে আমার কোনো কষ্ট নেই, তবে ধোয়ার কারণে চোখটা একটু জ্বলছে, এই যা। ঢং করবে না একদম, চোখ জ্বলছে। জমিদারের মেয়ে এসেছেন আমাদের উদ্ধার করতে। এ বাড়িতে থাকতে হলে এই ধোয়া আর সাইয়ের সাথেই থাকতে হবে। আপনার ওই বিয়ে পাশের সার্টিফিকেট দিয়ে কি পেটে ভাত যাবে? রাধা, তুই শুধু শুধু মেয়েটাকে কেন এভাবে কথা শোনাচ্ছিস? সকাল থেকে ও এক ফোঁটা জলও মুখে দেয়নি, সব কাজ একাই করছে। ও তো কোনো অভিযোগ করছে না। আপনি চুপ করুন তো মা। আপনি তো এই আদিক্ষেতা দিয়ে ওর মাথাটা খেয়েছেন। শিক্ষিত বউ পেয়ে আপনার ডানা গজিয়েছে। কি হয়েছে কি এখানে? সকাল সকাল চিল্লামিল্লি করে মাথা খারাপ করে দিচ্ছ কেন রাধা? দেখছো না গো, তোমার মা শিক্ষিত বউয়ের গুণগান গাইছে, আমি নাকি ওনাকে দিয়ে খাটাচ্ছি। মা, তোমাকে বারবার বলেছি পক্ষ নিয়ে কথা বলবে না। ও যদি কাজ না করতে পারে তবে বাপের বাড়ি চলে যাক। এই বাড়িতে বসে বসে বই পড়ার বিলাসিতা চলবে না। আর আমাদের কথা পছন্দ না হলে তুমিও ওর সাথে আলাদা গিয়ে থাকতে পারো। রমেশ, তুই নিজের মাকে এভাবে বলতে পারলি? ছোট বৌমা আসার পর থেকেই তোরা ওর সাথে কেমন ব্যবহার করছিস? ও কি একটা কথাও বলেছে? মা, আপনি শান্ত হন। মাফ করবেন দিদি ভাই, মাফ করবেন বর্দা। আমার কারণে আপনারা মন খারাপ করবেন না, আমি সব কাজ এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। এই তো রমেশ ভাই, এই কাগজে সই করলেই কেল্লা ফতে। অনেক টাকা তুমি একসাথে পাবা। তারপর জুয়ার বোর্ডে একবার বসলে এই টাকা দ্বিগুণ হয়ে যাবে দেখবে। একদম ঠিক বলেছ নরেন। এই চাষবাস করে কটা টাকাই বা আসে? তার চেয়ে জমিটা বেচে দিয়ে একবারে বড়লোক হওয়া ভালো। এ কি শুনছি আমি? তুমি নাকি তোমার ওই পৈতৃক জমিটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? এটা তো তোমার বাবার শেষ স্মৃতি। ওসব স্মৃতি দিয়ে পেট ভরবে না মোড়ল মশাই। জমি আমার, আমি যা খুশি তাই করব। এতে আপনার কোনো মাথা না ঘামালেও চলবে। রমেশ, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি, এই জমি তোমাদের অন্য দেয়। জুয়া আর নেশায় পড়ে এই নিজের ভবিষ্যৎ অন্ধকার করো না। অভি আর তোমার মা কোথায় যাবে? দেখুন দেবাশিস বাবু, আপনি মোড়ল হতে পারেন, কিন্তু আমার অভিভাবক নন। আমার পরিবার আমি বুঝবো। ওই অভির মতো শিক্ষিত অপদার্থের জন্য আমি আমার কোনো সুযোগ নষ্ট করতে পারবো না। আপনারা গ্রাম্য লোকেরা শুধু অন্যের পেছনে কাঠি করতে জানেন। হ্যাঁ, একদম ঠিক বলেছে রমেশ ভাই। তোমার ভালো অন্য কারোর থেকে তুমি সবচেয়ে ভালো বুঝবে। রমেশ, অহংকার আর মূর্খতা মানুষকে অন্ধ করে দেয়। আজ তুমি আমাকে অপমান করছো, পৈতৃক সম্পত্তি নষ্ট করছো। মনে রেখো, যেদিন পথে বসবে সেদিন এই মাটি তোমাকে মনে করাবে তুমি কি ভুল করেছো। থাক, যথেষ্ট হয়েছে। আমাকে আর জ্ঞান দেবেন না। নরেন, চলো তো এখান থেকে। কালই আমি দলিলে টিপসই দিয়ে দেব, দেখি কে আমাকে আটকায়। রমেশ, রমেশ, বাইরে বেরিয়ে এসো। অনেক দিন তো হলো, আর তোমাকে সময় দেয়া যাবে না। নরেন ভাই, একটু সময় দাও, আমি সব টাকা শোধ করে দেব। জুয়ার বোর্ডে কাল হাতটা একদম খারাপ ছিল, নয়তো সব টাকা আমি দিয়ে দিতাম।
ওসব গল্প অন্য কাউকে শোনাও। পৈতৃক জমি বেচে যে টাকা পেয়েছিলে তার এক আনাও কি তোমার কাছে আছে? সব তো কাল রাতেই শেষ করে দিলে। এখন এই বাড়ির দলিল আমাদের মহাজনের কাছে জমা, হয় টাকা দাও নয়তো এখনই বাড়ি খালি করো। এসব কি বলছো নরেশ ভাই? বাড়ির দলিল মহাজনের কাছে কেন? দাদা, তুমি কি আমাদের মাথা গোজার শেষ আশ্রয়টুকুও বেঁচে দিয়েছো? এসব আমি কি শুনছি দাদা? আমি আমি ভেবেছিলাম টাকাটা দ্বিগুণ করে সব ফিরিয়ে দেব, কিন্তু নরেনই আমাকে বলেছিল যে এই দানেই সব জয় হবে। রমেশ, স্পষ্ট শুনে রাখো, সূর্য ডোবার আগে তোমার যদি এই বাড়ি না ছাড়ো তবে আমরা তোমাদের সবকিছু বাইরে ছুঁড়ে ফেলবো। এই বাড়ি এখন মহাজনের মালিকানায়। ওসব কথা বলে লাভ নেই অভি। যে ভাই নিজের মায়ের মাথার উপরে ছাদ বিক্রি করে দেয় তার প্রতি করুণা করার সময় আমাদের নেই। ওরে রমেশ, শেষে তুই আমাকে গৃহহারা করলি। এই দিন দেখার জন্যই আমি তোকে পেটে ধরেছিলাম। মা, মা আমি আর পারছি না। আগে নিজেদের জমিতে কাজ করতাম, আর এখন অন্যের হুকুম মেনে দিনমজুরের কাজ করতে হচ্ছে। গ্রামের মানুষগুলো আমাকে দেখে আড়ালে হাসাহাসি করে। আমাদের জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে মা? ভেঙে পড়িস না বাবা, মানুষের দিন সব সময় একরকম যায় না। তোর দাদা ভুল করেছে, আর তার সাজা আমরা পাচ্ছি। কিন্তু তোকে তোকে তো শক্ত থাকতে হবে। এইভাবে ভেঙে পড়লে চলবে না অভি। চোখের জল কোনো সমস্যার সমাধান নয়। বড়দা আমাদের জমি আর বাড়ি ঠিকই কেড়ে নিয়েছেন, কিন্তু আমাদের মেধা আর তোমার পরিশ্রম করার ক্ষমতা তো কেউ কেড়ে নিতে পারেনি। কিন্তু মিথিলা, এই পোড়া কপালে কি আর সুদিন ফিরবে? আমাদের হাতে তো আর কোনো পুঁজি নেই। আমি খবরের কাগজে পড়েছি, সরকার এখন শিক্ষিত যুবক যুবতীদের জন্য অনেক সুযোগ দিচ্ছে। আমরা যদি কিষাণ ক্রেডিট কার্ড আর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারি ঋণের আবেদন করি, তবে আমরা একটা ছোট পোল্ট্রি ফার্ম আর উন্নত প্রযুক্তির সবজি চাষ করতে পারবো। ঋণ? কিন্তু সেই ঋণ শোধ করব কি করে আমরা? আমরা তো চাষবাসের পুরনো নিয়ম ছাড়া আর কিছুই জানি না। সেখানেই শিক্ষার কাজ। আমি সব পরিকল্পনা তৈরি করেছি। আমি জানি কোন ঋতুতে কোন সার ব্যবহার করলে ফলন বেশি হবে, আর কিভাবে অল্প জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস মুরগি পালন করলে লাভ দ্বিগুণ হয়। আমি সব আবেদন পূরণ করে রেখেছি, শুধু তোমার সম্মতি চাই। মা মিথিলা, তুমি ঠিক বলছো তো? আমরা কি আবার ঘুরে দাঁড়াতে পারবো? অবশ্যই মা, শিক্ষা আমাদের শুধু চাকরি করাই শেখায় না, প্রতিকূল পরিস্থিতিতে পথ চলতেও শেখায়। আমরা অন্যের জমিতে কাজ করা ছেড়ে নিজেদের কিছু খামার গড়ে তুলব। তুমি যখন বলছো মিথিলা, তখন আমার বিশ্বাস হচ্ছে। কাল থেকেই আমি তোমার কথা মতো সব ব্যবস্থা করব। কি গো মিথিলা, তোমাদের তো এখন দেখি নাওয়া খাওয়ার সময় নেই। ওই গোবর আর কুড়োর মধ্যে কি এমন খুঁজে পেলে যে সারাদিন ওখানেই পড়ে থাকো? আসুন মালতী দিদি, এই তো দেখুন, আমাদের খামারের কাজ প্রায় শেষ। এখন নিয়ম মতো মুরগিগুলোর যত্ন নেওয়া আর সময় মতো ওষুধ দেবার অপেক্ষা। কিন্তু ছোট বউ, আমরা তো জানি পড়াশোনা করলে মানুষ বাবু হয়ে অফিসে যায়। তুমি এই নোংরা কাজ কেন করছো? তোমার ওই পড়াশোনা কি মুরগি পালনের চেয়ে বেশি কিছু শেখাতে পারলো না? দিদি, এটাই আমাদের ভুল ধারণা। শিক্ষা মানে শুধু বড় চাকরি নয়, শিক্ষা মানে হলো যে কোনো কাজকে আরো উন্নতভাবে করার কৌশল জানা। আমি যদি না পড়তাম তবে জানতামই না কোন অসুখে মুরগি মারা যায়
কিংবা কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে কম খরচ আর বেশি লাভ হয়। তাই নাকি? শুধু বই পড়িয়ে কি এসব জানা যায়? অবশ্যই। এই যে দেখুন, অভি আজ পরিশ্রম করছে, কিন্তু তার পেছনে আছে নিখুঁত পরিকল্পনা। আমরা কতটুকু পুঁজিতে কতটুকু লাভ করব, আর তার হিসেব আমরা এই খাতায় রেখেছি। একেই বলে বুদ্ধি আর পরিশ্রমের মিলন। একদম ঠিক বলেছে মিথিলা। মালতী দিদি, আমি আগে ভাবতাম শুধু গায়ের জোরেই সব হয়, কিন্তু এখন বুঝছি মিথিলার বুদ্ধিমত্তার ছোঁয়া না থাকলে এই খামার আমি 1 মাসেও দাঁড় করাতে পারতাম না। ও আমাকে শিখিয়েছে যে কিভাবে সঠিক সময়ের ব্যবহার করতে হয়। আমি সত্যি অবাক হচ্ছি মিথিলা, এতদিন বুঝিনি, কিন্তু এখন দেখছি তুমি গ্রামের অন্য মেয়ে সে আলাদা। তোমার কথা শুনে মনে হচ্ছে মেয়েটাকেও স্কুলে পাঠানো দরকার। শুধু রান্না শিখলেই তো আর জীবন চলবে না। আপনি ঠিকই বলেছেন দিদি। শিক্ষা হলো অন্ধকার ঘরের একটা প্রদীপের মতো। জীবন যখন কঠিন হয়ে দাঁড়ায়, তখন এই শিক্ষাই পথ দেখায়। আপনি যদি চান, তবে আপনার মেয়েকে আমি সাহায্য করতে পারি। তুমি সত্যি খুব ভালো মেয়ে। তোমার মতো শিক্ষিত মানুষ এই গ্রামের জন্য অনেক দরকার। আমি আজই গিয়ে সবাইকে বলবো যে শিক্ষিত মানুষের বুদ্ধি কতটা আলাদা হয়। এই আমি কি দেখছি? কয়েক মাস আগেও যারা দুবেলা অন্যের জন্য মানুষের দুয়ারে যেত, আজ তাদের বাড়ির সামনে বড় বড় ট্রাকে মাল আসছে। অভির তো দেখি এখন পা মাটিতেই পড়ে না। একেই বলে মেধার পরিশ্রমের ফসল। কেমন আছো অভি? এই তো কাকাবাবু, ভেতরে আসুন। আজ আমাদের খামারের লট শহরে যাচ্ছে। ভাবতেই পারছি না মাত্র কয়েক মাসে আমাদের এত বড় উন্নতি হবে। তোমার উন্নতিতে আমি খুব খুশি হয়েছি অভি, কিন্তু আমি জানি এই রূপান্তরের পেছনে একজন জাদুকর আছে। মিথিলা মা কোথায়? প্রণাম নিন কাকা বাবু, ভেতরে আসুন। আপনাদের আশীর্বাদই আজ আমরা এই অবস্থানে আসতে পেরেছি। না মা, শুধু আশীর্বাদে কাজ হয় না। আজ তোমার বুদ্ধির জয় হয়েছে। পুরো গ্রাম এখন তোমার গল্প করে। তারা বলছে শিক্ষিত মানুষের বুদ্ধি যে আলাদা, তা মিথিলাকে না দেখলে বোঝা যেত না। তুমি শুধু খামার গড়নি, তুমি প্রমাণ করেছো যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কাজ করলে মাটি থেকে সোনাও ফলানো সম্ভব। কাকা বাবু, আমি আলাদা কিছুই করিনি, শুধু বাজারের চাহিদা বুঝেছি আর মুরগির রোগ প্রতিরোধের জন্য সঠিক প্রতিষেধকের ব্যবস্থা করেছি। শিক্ষা আমাকে শিখিয়েছে অন্ধের মতো পরিশ্রম না করে লক্ষ্য ঠিক রেখে এগোতে হয়। একদম ঠিক বলেছ মা। তোমার এই সাফল্য দেখে গ্রামের আর 10টা ছেলে মেয়ে আজ পড়াশোনা করতে উৎসাহ পাচ্ছে। তুমি তো ওদের চোখ খুলে দিয়েছ। অভির পরিশ্রম আর তোমার এই বুদ্ধি, এই দুই মিলে আজ সাফল্যের চূড়ায় পৌঁছে গেছো তোমরা। হ্যাঁ কাকাবাবু, মিথিলা না থাকলে আমি হয়তো আজ কোনো কারখানার শ্রমিক হয়েই জীবন কাটাতাম। আশীর্বাদ করি তোমরা ভালো থাকো। আমি এখন যাই। রাধা, আজ সারাদিন কিছুই জুটলো না। সুরেশের বাড়িতে গেলাম একটু কাজের আশায়। ওরা দরজার সামনে থেকেই তাড়িয়ে দিল আমায়। বলল জুয়ারিদের আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। সবাই এখন গিরগিটির মতো রং পাল্টাচ্ছে গো।
আমাদের সময় যখন ভালো ছিল তখন তোমাকে কত তোষামত করতো, আর এখন ওই শিক্ষিত মেম সাহেব মিথিলার বাড়ি গিয়ে তারা ফিস জমাচ্ছে। নিশ্চয়ই ওই মেয়েটি সবার কান ভাঙিয়েছে আমাদের নামে। ওরে রমেশ, তোদের এই অবস্থা দেখে আমি সে আর সইতে পারছি না। এই নে, আমি তোদের জন্যে গরম ভাত আর তরকারি এনেছি, তাড়াতাড়ি খেয়ে নে বাবা। মা, তুমি এই খাবার কোথায় পেলে? অভি কি জানে তুমি এখানে এসেছো? না রে, অভি আর মিথিলা বাড়িতে নেই, ওরা খামারে গেছে। তাই আমি তোদের জন্যে খাবার নিয়ে এলাম। মেয়েটা খুব ভালো, ও তোদের জন্যে কষ্ট পায়, কিন্তু তোদের ব্যবহারের কথা মনে পড়লে অভি কঠোর হয়ে যায়। ও, তাহলে মিথিলার দয়ার অন্ন আমাদের খেতে হবে মা? এখন আপনিও কি আমাদের অপমান করতে এসেছেন? আমরা না খেয়ে মরবো, তবু এই বিয়ে পাশ করা মেয়ের ভিক্ষে নেব না। ওর পড়াশোনার গোমর তো এখন আকাশ ছোঁয়া। সি রাধা, এমন মরণ দশা হয়েও তোমার মুখের বিষ কমলো না। সে মেয়েটা নিজের বুদ্ধিতে আজ ঘর সাজালো, তাকে তুই এখনো হিংসে করছিস। তোদের এই অহংকার তোদের পথে বসিয়েছে। রাধা, দয়া করে চুপ করো। মা, তুমি এই খাবার নিয়ে যাও, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। সত্যি বলতে মিথিলাদের সামনে দাঁড়ানোর মতো মুখ আমাদের আর নেই। তোরা যদি নিজেদের ভুল বুঝতে পারিস হয়তো তবেই সব ঠিক হয়ে যেত, কিন্তু রাধার এই পোষমানা বিষ তোদের কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। আমি তোদের মা হয়েও আজ তোদের ঘৃণা করছি। দাদা, তোমরা এখানে? অভি, আমাকে তাড়িয়ে দিস না ভাই, আমি ভুল করেছি। তোর বৌদিও তার ভুল বুঝতে পেরেছে। আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই ভাই, আমরা না খেয়ে মরছি। মিথিলা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার শিক্ষাকে উপহাস করেছি। আজ বুঝতে পারছি পড়াশোনা জানা থাকলে আমি এভাবে পথের ফকির হতাম না। আমাকে ক্ষমা করে দাও বোন। অভি, ওরা তোর আপন দাদা আর বৌদি, রক্ত তো কথা বলে বাবা, ওদের একটা সুযোগ দেওয়া যায় না? মা, বর্দার দিদিভাই যেভাবে ভুল করেছেন তা ক্ষমার যোগ্য, কিন্তু যে মনে হিংসা আর দম্ভ থাকে সেই মন সহজে পরিবর্তন করা যায় না। ক্ষমা করা এক জিনিস, আর এক ছাদের নিচে থাকা অন্য জিনিস। তোমরা মাকে, আমার স্ত্রীকে অপমান করেছো। অভি, তাহলে আমরা এখন কোথায় যাব? আমি তোমাদের অমানুষের মতো পথে ফেলে দেব না। মানবিকতার খাতিরে আমি তোমাদের গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট ঘর আর মাসে মাসে খাওয়ার খরচ দিয়ে দেব, কিন্তু এই বাড়িতে তোমাদের কোনো স্থান নেই। আমি চাই না আমার এই শান্তির ঘরে আবার কোনোদিনও কলহ আর কুটিলতার বিষ প্রবেশ করুক। দিদি ভাই, শিক্ষাকে আপনারা অবহেলা করেছিলেন, আজ সেই শিক্ষার আলোয় আমাদের জীবন সুন্দর করেছে, আর অশিক্ষার অন্ধকারে ডুবে আপনারা সব হারিয়েছেন। দাদা, তোমরা তোমাদের নতুন আশ্রয়ে চলে যাও। আমি মা আর মিথিলাকে নিয়ে এই বাড়িতেই আমার নতুন জীবন শুরু করব। এমন গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।